ভয়মুক্ত ভরসার সরকারের এক মাস। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও তারও সরকারি যে উদ্যোগ, দেশবাসীর জন্য কাজকর্ম সমস্তটাই হচ্ছে। রাজ্যে এখন ডাবল ইঞ্জিনের সরকার, আর এই ডাবল ইঞ্জিনের সরকার, তার পেছনে যারা কুশলী হিসেবে, সেনাপতি হিসেবে মেঘনাদের মতো কাজ করেছেন, তাদের এই মুহূর্তে বক্তব্য কি? আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, এক মাস সরকারের, ভয় আউট, ভরসা ইন, আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যবাসীকে কি বার্তা দেবেন? যেই মুহূর্তে তৃণমূল কংগ্রেস চলে গেছে, সেদিন থেকে সিন্ডিকেট বন্ধ হয়েছে, রাজ্যে আইনের শাসনের প্রতিষ্ঠা হয়েছে। ভোট পরবর্তী হিংসা সামান্য কিছু হয়েছে, কিন্তু আমরা সেটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছি, প্রশাসনও সেটাকে নিয়ন্ত্রণ করেছে। আমাদের 3 জন কর্মী খুন হয়েছেন, কিন্তু তারপরেও 2021 বা পশ্চিমবঙ্গ যে ভোট সংস্কৃতির সঙ্গে পরিচিত, যে রাজনৈতিক সংস্কৃতি আমাদের এখানে এসেছে, সেটার বাইরে এই সরকার বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। যারা শিল্পপতি আছেন সেখান থেকে শুরু করে যারা বাজারে সবজি বিক্রেতা, অটো টোটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, প্রত্যেকে খুশি। কারণ এই মুহূর্তে এক্সটর্শন নেই। চেষ্টা যে হচ্ছে না এটা আমি বলতে পারি না, তাহলে মিথ্যাচার হবে। চেষ্টা চলছে, কিন্তু সেই চেষ্টাকেও প্রশাসন দমন করছে। হেলমেটের বিক্রি বেড়েছে। আজকে সম্ভবত মন্ত্রিসভার বন্টন হয়ে যাবে। 1 মাস পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারকে কঠোর হাতে পরিচালিত করেছেন, প্রশাসনকে। তো 1 মাস পূর্ণ হচ্ছে, দিন আনন্দের দিন। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকারের 1 মাস পূর্ণ হলো। 20 তারিখ প্রধানমন্ত্রী আসছেন, স্টেটহুড ডে, যেদিন পশ্চিমবঙ্গের কার্যত জন্ম হয়েছিল। সেই দিন স্বাধীনতার পরে প্রথমবার এইবার আমরা তো পালন করি, কিন্তু সরকারিভাবে সেই দিনটি পালিত হবে এবং দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পালিত হবে। আপনি যখন বলছেন শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার, এর পেছনে তো অনেকটা লড়াই, অনেকগুলো দিন, আপনাদের অনেক কার্যকর্তাদের বলিদান। আপনারা নিজেরা বারবার করে বলেছেন, আমি আপনাকে আবেগপ্রবণ হতে দেখেছি। একটা মাস যখন সেই জার্নিটা পূরণ হলো, শ্রমিকদা, আজকের দিনে দাঁড়িয়ে সেই যারা শহীদ হয়েছেন আপনাদের কার্যকর্তারা, তাদের পরিবারের উদ্দেশ্যে এবং তাদেরকে নিয়ে কোনো স্মৃতিচারণা? কত স্মৃতিচারণা করব? 1-2 জন তো খুন হয়নি। 90-এর দশকের শুরুতে প্রথম খুন হয়েছিল রাজবলহাটে আনন্দমালী, তারপর হুগলিতে কঙ্কার টুডু, তারপর দক্ষিণ 24 পরগনা, সন্দেশখালীর নিতাই নায়ক, ভবরঞ্জন মণ্ডল, দিনু কাপালি, আমাদের চন্দ্রকোনা রোড, গড়বেতা, 17 জন শহীদ হয়েছে। যেদিন 3 বিঘা হস্তান্তর হয়েছিল, সেদিন রাত্রিবেলা আমাদের ওখানে আগের দিন একটা মশাল মিছিল বেরিয়েছিল বিজেপি কর্মীদের উদ্দেশ্যে। তার সাথে আমাদের পঞ্চায়েতের উপপ্রধানের ভাইকে সিপিআইএম ওই দক্ষিণী ছবির কায়দায় দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত বাজারের মধ্যে ছুটিয়ে ছুটিয়ে তারপর তাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল। কিন্তু বিজেপি উঠে যায়নি। কোনো কোনো জায়গায় হিসাব বরাবর করে দিয়েছে। সেই পরিসংখ্যান যাদের গেছে তারা জানেন। কিন্তু এই হিংসার রাজনীতি থেকে বিজেপি বেরিয়ে আসতে চেয়েছে। আমি বারবার বলেছি মানুষের কাছে যে তৃণমূলের থেকে শিক্ষা নেবে না। তৃণমূল যা করেছে সেটা করবে না, কিন্তু তৃণমূলের জীবনচক্র থেকে শিক্ষা নাও। তৃণমূল যেভাবে শেষ হলো, এটা আমি 2 বছর আগে থেকে বলছি যে সরকার চলে যাবে, সরকার চলে যাচ্ছে এবং সরকার চলে গেছে, এবং আমি তার বলেছিলাম যে শুধু সরকার চলে যাবে না, তৃণমূল দলটা থাকবে না। তো এটা আমার কোনো ভবিষ্যৎবাণী ছিল না। আমি একজন অত্যন্ত সাধারণ রাজনৈতিক কর্মী। আমার 4 দশকের একজন রাজনৈতিক কর্মী থাকাকালীন যে অভিজ্ঞতা, আমরা হয়তো জিততে পারিনি,
কিন্তু রাজনৈতিক উত্থান পতনটা একটু স্পর্শ করেছি, দেখেছি কাছ থেকে পরিণতি কি হয়। আমরা দেখেছি সিপিআইএম এর মতো একটা সংগঠিত রাজনৈতিক শক্তি এবং তার দলের একজন পরিচ্ছন্ন মুখ বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি নেওয়া এক ব্যক্তির কাছে, যিনি 21শে জুলাই গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন, তো তার কাছে পরাজিত হতেন। তৃণমূল কংগ্রেস যাদের বিরুদ্ধে লড়াই করেছে, যাদের চিহ্নিত করেছে, হারমাত বলে নতুন একটা শব্দ নিয়ে এসেছিল ওটা, তো সেই তাদেরই কিন্তু তারা পরবর্তীকালে রাজনীতিতে সম্পৃক্ত করেছে। শুধু দলেরই অত অনেক দূরের কথা, নির্বাচনে তারা দাঁড় করিয়ে জনপ্রতিনিধি বানিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী যাকে চিহ্নিত বোমাবাজ বলে প্রতিষ্ঠিত করেছিলেন তারা নেই। দোর্দণ্ড প্রতাপ নেতারা যারা ডিজে বাজি অভ্যস্ত থাকতেন কিংবা মঞ্চে উঠে উদ্দাম নৃত্য করতেন, অমিত শাহকে আপনাদের চ্যালেঞ্জ ছুড়েছিলেন 4 তারিখের পর। না না, তারা তো বাড়ি থেকে বেরোতে পারছেন না। দেখুন, অবুঝ শিশু তো বাপকেও লাথি মারে, তা বলে কি বাপের জাত যায় রে? এ তো রামকৃষ্ণদেব বলে গেছেন, আমার কথা নয়। তো এগুলো হয় রাজনীতিতে। কিন্তু এই যে যখন এই 4 তারিখের পর, বিশেষ করে গতকাল দিল্লিতে যে সমীকরণ, দিল্লিতে যা হচ্ছে এবং 20 জনেরও বেশি সাংসদ তারা এনডিএর হয়ে কাজ করতে চাইছেন, আপনাদের ব্লকে এসে কাজ করতে চাইছেন, তারাও তো কোনো না কোনোভাবে মানুষের দ্বারা চিহ্নিত। এদের এই আশা, এদের এই পট পরিবর্তন, কেউ বিজেপিতে আসেননি, বিজেপি কাউকে নেয়নি, বিজেপি কাউকে নিচ্ছে না। কেউ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের দলের আভ্যন্তরীণ রসায়নে তারা নিজেদের একা মনে করছেন। এবার তারা সংঘবদ্ধ হয়েছে, সংঘবদ্ধ হয়ে তারা দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তা আমাদের দলও তো রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়। আর বহুদলীয় ব্যবস্থার মধ্যে কাটাছেঁড়া তো থাকবেই। ভাঙারও একটা নিজস্ব নিয়ম আছে, ছন্দ আছে, রীতিপ্রথা আছে। এবড়ো খেবড়ো করে ভাঙা যায় না। কবি বলেছেন, ভাঙা শিখতে হয় অপরূপভাবে ভাঙা, গড়ার চেয়েও মূল্যবান কখনো শুকনো। তো এই ভাঙা গড়া তৃণমূলের মধ্যে, আমরা দর্শক মাত্র। আমাদের কাছে কেউ এলে আমরা তাদের সঙ্গে বসবো, চা খাবো, চা খাওয়াবো, এর বেশি কিছু আশা করবেন না। মানে ভূপেন্দ্র যাদবের বাড়িতেও গতকাল চা খাওয়াই হয়েছে, কথা শোনা হয়েছে, সৌজন্য আর কি, রাজনৈতিক সৌজন্য, সেই সৌজন্য বিনিময় হয়েছে। এরা এই জন্য মুখ্যমন্ত্রী যদি যিনি ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনিও যদি ভূপেন্দ্র যাদবের বাড়ি থেকে যান, উনিও চা খাবেন। আপনার বাড়িতে এলেও চা খাওয়াবে? অবশ্যই। রাজনীতিতে ভোট হয়ে গেছে, হিংসা শেষ। এরপরে আমার মনে হয় আর কোনো বৈরিতা থাকার প্রয়োজন নেই। যারা যারা হঠাৎ বিজেপি সেজে ওই গেরুয়া আবির মেখে হাতে পতাকা নিয়ে বেরিয়ে পড়েছে, আমি তো সরকার নই, আমি দলের কথা বলতে পারি। দলের অবস্থান স্পষ্ট। ফেজ টুপি পরেও উইদাউট হেলমেট গাড়ি চালানো যাবে না, পুলিশ ধরবে। আর মাথায় একটা জয় শ্রীরামের ফেট্টি বেঁধেও হেলমেট ছাড়া গাড়ি চালানো চলবে না। 3 জনে মোটর সাইকেল নিয়ে গেলে ধরবে, অ্যারেস্ট করবে। এটা পশ্চিমবঙ্গে নিয়ে আসতে হবে, কারণ এমনি তো আমরা শেষ, ভিক্ষার বাটি নিয়ে দাঁড়িয়ে আছি। রাজকোষকে শেষ করে দিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস। এই জায়গাটা কি খুব চ্যালেঞ্জিং হবে? কারণ রাজকোষ যখন শেষ, আপনাদের কাছে কি এটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে? মানে কোষাগাড়ি যদি শূন্য থাকে? অবশ্যই চ্যালেঞ্জিং। প্রত্যেকটা মন্ত্রককেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। শিক্ষা দপ্তর একটা বড় চ্যালেঞ্জের বিষয়, অর্থমন্ত্রক খাদের কিনারে বা খাদের একদম নিচে চলে গেছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থাটা। তো সেখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়াতে, রাজ্যের নিবেশ টানতে, এ রাজ্যে যেরকম জনহিতকর প্রকল্প চলবে, প্রান্তিক মানুষের পাশে সরকার দাঁড়াবে, একই সঙ্গে সরকার আয় বাড়ানোর চেষ্টা করবে। ভারী শিল্প রাজ্যে আসবে। যারা রাজ্য থেকে চলে যাবেন বলে মনস্থির করে ফেলেছেন, তারা এখন তাদের ব্যবসা বাড়াচ্ছেন। যে ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো বেসরকারি উদ্যোগে তৈরি হয়েছিল, যেখানে একটা সিলিংয়ের গল্প দিয়ে শুধুমাত্র এক্সটর্শনের কারণে, টাকা তোলার কারণে বন্ধ করে রেখেছিল, সেই দরজা খুলছে।
টাটারা আসবে। আরে টাটা বাটা সবাই আসবে, খালি দেখতে থাকুন। 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ একটা অন্য চেহারা দেখবে, সময় লাগবে। একটা সময় দেখা গিয়েছিল শ্রমিকদা, নন্দন থেকে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নামের ফলক সরিয়ে দেওয়া হয়েছিল। বিমান বসু তিনি বারবার করে বলছেন যে পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক সৌজন্যের অভাব আগে ছিল না, যেটা 2011-র পর থেকে শুরু হয়েছিল। আগে একসাথে বসে চা খাওয়া যেত, গল্প করা যেত, মতাদর্শের বিনিময় করা যেত। সেই সংস্কৃতির কি পরিবর্তন হবে? আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি সেই সংস্কৃতির পরিবর্তন করতে। হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। শেষের দিকে ছিল না। বিমান বসু একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার আমি বক্তব্যটাকে সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছি না, আবার একই সঙ্গে পুরোটা গ্রহণ করছি না। 2011-র অনেক আগে থেকেই এই রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছিল। কারণ আমার একটা অভিজ্ঞতা আছে। আমাদের একটা যুব শাখার পদযাত্রা হচ্ছিল, তখন আমি পার্টির জেনারেল সেক্রেটারি ছিলাম যুব শাখার। নেতাজির বাড়ি পর্যন্ত যাওয়া, বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে কলকাতা থেকে কটক। তা আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আমাদের তিনি যুব মোর্চা সর্বভারতীয় সভাপতি রামাশিস রায় ছিলেন। তিনি বলেছিলেন আমি গাড়িতে আর উঠবো না। তো রাস্তার ধারে তো কোনো থাকার জায়গা নেই, তো সেখানে যাদের বাড়িতে অনুরোধ করেছিলাম তারা সেদিন বলেছিল, দেখুন আমরা টাকা দিচ্ছি, আপনারা হোটেলে থাকুন, কিন্তু আমার বাড়িতে আসবেন না, এলে বিপদে পড়ব। ফলে এই রাজনৈতিক অস্পৃশ্যতাটা তৈরি হয়েছিল অনেকদিন আগে থেকে, এটা নতুন কিছু নয়। কিন্তু সেটাকে আরও ঘৃণা সংযোগে, আরও বিধ্বংসীভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিষ্ঠা দিয়েছিল। এই যে কারোর বিয়ে বাড়িতে যাওয়া যাবে না, কারোর পাশে বসা যাবে না। এখন দেখুন তারা পাশে বসার জন্য হুড়োহুড়ি করছে। এখন যদি তাদের আপনি আশ্বস্ত করতে পারেন যে সিপিএম এর পাশে বসার কথা বারণ করেছিল, গোখড়ো সাপ বলেছিল, সেই দেখবেন বিমানবাবুকে চা বানিয়ে খাওয়াচ্ছে। মানে এদের কোনো মতাদর্শ নেই, এরকম আছে, চলছে। এই বারবার যারা দল পরিবর্তন করেন বা নির্বাচনের ফলের সঙ্গে দল পরিবর্তনের যাদের মধ্যে হিড়িক থাকে, তাদেরকে কিভাবে দেখেন? দেখুন, সংসদীয় গণতন্ত্রে সরকার তৈরি করতে, কারণ শ্রমিক ভট্টাচার্যের রাজনৈতিক জীবনে তো দল পরিবর্তনের কোনো ইতিহাস নেই। না, আমার ইতিহাস নেই বলে আরেকজনের থাকবে না এরকম তো নয়। দল পরিবর্তন মানুষ করতেই পারে। মানুষের একটা জীবনের পরে এসে আমি অনেক মানুষকে জানি যারা 50 বছর বয়সে কমিউনিস্ট পার্টির সদস্য পদ ত্যাগ করেছেন, কিন্তু অন্য দলে যোগ দেননি। আবার অনেক 70 বয়সের মানুষকে দেখেছি আমি মেম্বারশিপ রিনিউ করতে দেখেছি, কিন্তু তারা দলের বিরুদ্ধে গিয়ে কুৎসা করেননি, প্রচার করেননি। এটা এক ধরনের অবস্থান। অনেককে দেখেছি দীর্ঘদিন তারা সিপিআইএম সিপিআইকে ভোট দিয়ে এসছেন, কিন্তু এবারের নির্বাচনে প্রকাশ্যে তারা বিজেপির কথা বলেছেন, পরিবর্তনের কথা বলেছেন এবং পরিবর্তনের স্বার্থে বিজেপিকে ভোট দিয়েছেন। এটা এক ধরনের জিনিস। আর ক্ষমতার অলিন্দে যারা স্বচ্ছন্দ থাকতে ভালোবাসেন, সেটা তো 2021 সালে আমরা দেখেছি যে আমাদের দলে ছিলেন, দলের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করলেন। আমার মনে আছে আমি একবার পূর্ব মেদিনীপুরের একটা সভায় নির্বাচনের আগে বক্তৃতা করছি 21 সালে। তো আমাদের দলে একজন নবাগত তখন ছিলেন, বেড়াতে এসেছিলেন, শুভেন্দু অধিকারী মঞ্চে ছিলেন। তা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বক্তৃতা করতে গিয়ে বলেছিলাম যে নন্দীগ্রাম আপনাকে মনে করছে। অনেক নেতার নাম বলছিলাম, শিশির অধিকারী বলেছিলেন। তখন আমি বক্তৃতা করার পর, সাধারণত পশ্চিমবঙ্গে এটা কোনোদিন হয়নি, আমার দলে যিনি সবে নিয়ে এসেছিলেন তিনি মাইকে বললেন, ঔদ্ধত্যটা চিন্তা করুন, যে শ্রমিকদা সবই বললেন, শুভেন্দু অধিকারীর নামটা বললেন না। শুভেন্দু অধিকারী না থাকলে নন্দীগ্রামের পরিবর্তন হতো না বলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। ভোটের পরে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি প্রথম পৌঁছে গেছেন। তো এদের তো সবাই চেনে, নোন ডেভিল। এরা দল পরিবর্তন করুক আর দল পরিবর্তন না করুক, এরা তো চিহ্নিত, প্রতিষ্ঠিত। তো এদের সম্পর্কে বলার
কি আছে, যত কম বলা যায় ততই ভালো। তৃণমূল দলটার এই পরিণতির জন্য কে বেশি দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি মনে হয়? এটার জন্য দায়ী হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, এটার জন্য দায়ী হচ্ছে সমাজবিজ্ঞান। একটা রাজনৈতিক দল শুধুমাত্র ঘৃণার উপরে, বিরোধিতার উপরে টিকে থাকতে পারে না। একটা রাজনৈতিক দলকে ততদিন সংগঠিত রাখা যায় যতক্ষণ সেখানে একটা সিমেন্টিং ফ্যাক্টর হিসেবে তার নির্দিষ্ট মতাদর্শ কাজ করে, একটা ইন্টেন্স লাভ, প্রত্যেকের সঙ্গে এক নিবিড় সম্পর্ক, সেটাই একটা রাজনৈতিক দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু একটা রাজনৈতিক দলকে যদি আমি বাণিজ্যিক দল বানিয়ে ফেলি 75-25, তাহলে সেটা চলে যাবে। এখন অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, কিন্তু এদেরই তো ভগবান মনে করে, দেবী মনে করে। কেউ কাউকে কেউ বিবেকানন্দের ওপরে ছবি লাগিয়ে দিয়েছেন, কেউ সারদা মা, কেউ আবার ভালোবেসে ওই SSKM হসপিটালে কুকুরের ডায়ালিসিস করিয়ে দিয়েছিলেন। তখন তারা যদি এখন সমালোচনা করেন, সেটাও তো মানুষ শুনছে। কেউ তো মায়ের সম্মান দিয়েছিলেন, মা বলে ডাকতেন, কেউ বুকে ছবি লাগিয়ে ঘুরতেন। কোথায়? মুহূর্তের মধ্যে মাতৃহারা হয়ে গেলেন। এ তো সেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার মতো। মা বৃদ্ধ হয়ে গেলে আবর্জনা, অতিরিক্ত, পাঠিয়ে দাও। তো এটা হওয়ার ছিল, কারণ এই সোনার টুকরো ছেলেদের যাদের নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে কজন রাজনৈতিক কর্মী ছিলেন? এই যে ওখানে কি ওই বাবরের বংশধরেরা আছে না দক্ষিণ 24 পরগনায়, হ্যাঁ ওরকম ওদের নাম যত না করা যায় ততই ভালো। তা আমাকে একবার মাঝ রাস্তায় ধরে ওরা কারণ ছাড়াই আদর করে দিল। তা আমি দেখছি যখন আমি মাটিতে পড়ে আছি, আমার উপরে লাথি ঠাতি মারছে, আমার আঙুল কাটতে গেছে কিছুটা বার করবে বলে, তখন দেখছি দূরে পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। পুলিশ ভ্যানটা উল্টো দিকে ঘোরালো, ব্যাক করে চলে গেল। গাড়ির সামনের কোনো কাঁচ নেই। সেই গাড়ি নিয়ে কোনো রকমে যখন আসছি, একজন শেষে এসে আমাদের উদ্ধার করলেন। আমার সঙ্গে 5-6 জন থাকে, সবই আমার ছোট ছোট ভাইয়ের মতো পার্টির কর্মী। তাদের নৃশংসভাবে মারা হলো। আমার থেকেও তাদের অবস্থা আরও খারাপ। একজন সম্পূর্ণভাবে অজ্ঞান হয়ে গেছে। তো তাকে নিয়ে যাচ্ছি, কোনো সহায়তা নেই, পুলিশ নেই। নিয়ে এসে ভারত সভার সংঘের হসপিটালে এলাম, এসপিকে ফোন করলাম, আমি বললাম আমি আসছি। তারপরে এসপি ফোনটা বন্ধ করে দিলেন। আমি বললাম আজকের আধুনিক যুগে 6টা ফোন ছিনতাই হলো, ফোনগুলো ফেরত দিন অন্তত, সবই তো ফেরত পাওয়া যায়। আমি পুলিশকে বলে কত লোকের ফোন উদ্ধার করে দিই, ফোনগুলো পাওয়া গেল না। তো এইসব আমরা দেখেছি, মারধর দেখেছি। তো এগুলো যখন মারে তখন তো কষ্ট হয়, কিন্তু পরে এবার হাসি পায়। একবার চাকদার মোড়ে গেলাম, সেখানে হঠাৎ থেকে কিছু মহিলা ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ে প্রচণ্ড মার, গাড়ির কাঁচ ভাঙচুর, ঝাঁটা দিয়ে মারা শুরু করলো। মানে গায়ে ঝাঁটাটা লাগেনি, কিন্তু মোটামুটি কাঁচটা সব ভেঙে দিয়েছে। আমি আমার গাড়ি থেকে কেউ নামতে যাচ্ছিল, বারণ করলাম, কেউ নামার দরকার নেই। বসে বসে দেখলাম পুরো গাড়ি ভাঙলো। তো হঠাৎ থেকে গিয়ে বলে আরে এ নয় মুকুল রায় নয়, এ ভালো লোক, শ্রমিক ভট্টাচার্য। হ্যাঁ মুকুল রায় ভেবে মারতে গেছে, আর মুকুল রায় আরও শিয়ান আসে, অন্য রাস্তা দিয়ে চলে গেছে। আমি সোজা রাস্তায় গিয়ে চাকদার মোড়ে আমাকে আদর করে দিল। তারপরে অবশ্য রাত্রিবেলা পুলিশ এসকর্ট করে আমাকে না জানিয়ে দেখি পেছনের সামনে পুলিশের ভ্যান দিয়ে আমাকে সল্টলেক পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছিল। এটাও দেখেছি। আবার এটার আবার প্রতিবাদ করেছিলেন তদানীন্তন তৃণমূলের এক মন্ত্রী। তিনি বলেন না, এটা খুব অন্যায় কাজ হয়েছে, সমাজ বিরোধীদের কাজ হয়েছে। কিন্তু এটা তো চলেছে। কিন্তু সে যে অত্যাচার বিজেপি সহ্য করেছে, দিনহাটায় কর্মী মায়ের সামনে দুপুরবেলা ভাত খেতে বসেছে, গুলি করে দিল, আমরা কিছু করতে পারিনি। সেদিন তো বাড়ি ঘিরে নিয়েছিল বীরপুরুষদের। আমি দলের পক্ষ থেকে যদি আহ্বান করে ফোন করিয়ে তাদের না তুলতাম, লিঞ্চিংয়ে পিতা পুত্রের মৃত্যু হয়ে যেত। এখনো বেরোতে পারছে না কেউ। জান না, দেখুন উত্তর 24 পরগনা ঘুরে দেখুন, যারা তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, জেলা সভাধিপতি ছিলেন,
তারা নির্বাচনের পরে কনস্টিটুয়েন্সিতে যাচ্ছেন কিনা। এখন তো তৃণমূলকে মারছে, তো তৃণমূল নেতাদের তো উচিত ময়দানে নেমে হিংসা বন্ধ করার। সব জায়গাতে বিজেপি করে দেবে না। এই যেমন নেশাগ্রস্ত হয়ে কেউ অসুস্থতা মারা গেছেন, চিকিৎসক তাকে দেখে গেছেন, উত্তরাধিকারী সেখানে পৌঁছেছিলেন, তো সেখানে তৃণমূলের এলাকা, তার বাড়ির লোক বলছে সে সমস্ত অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, নেশাগ্রস্ত, তো তাকে বিজেপির সন্ত্রাস বলে চালানোর চেষ্টা করছে, সেখানে লোক আক্রমণ করলো, পুলিশ কি করবে? পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে যাদের গ্রেপ্তার করলো তারাও তৃণমূল। যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই তো সমীকদা শোনা গিয়েছিল বারবার করে ডিজে বাজানো হবে, বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের বক্তব্য দিতে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেই তো শোনা গিয়েছিল। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেদিনকেই পথে নেমে রাজনীতির শুরু হয়েছিল বলে মনে করেন? পথে কি করে নামবেন? রাজনীতিতে ঔদ্ধত্যের কোনো স্থান নেই। এই বহুত্ববাদী সমাজে, বহুদলীয় ব্যবস্থায়, সংসদীয় গণতন্ত্রে, ভোটের রাজনীতিতে ঔদ্ধত্যকে মানুষ স্বীকার করে না। শাসক দলকে অনেক বেশি নমনীয় হতে হয়। আজকে যদি আমরা মনে করি আমরা 207, তৃণমূল ভেঙে শেষ, মানে যা করবো আমরাই করবো আর অন্য কেউ থাকবে না ময়দানে, আমাদের কোনো সমালোচনা হবে না, বিরোধিতা হবে না, তাহলে আমাদেরও পরিণতি এটা হবে। কিন্তু এই বিরোধী না থাকার বিষয়েও তো বামপন্থীদের তরফ থেকে, বিশেষ করে এবং মুকুল রায়ের কথা যখন এলো, তার একটা পুরনো বক্তব্য, যাহা বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এই ক্লিপটা ভাসছে বিশেষ করে দিল্লির গতকালের ডেভেলপমেন্টের পর থেকে। সেক্ষেত্রে দেখুন, মুকুল রায়কে মানুষ চেনে। অসুস্থ মানুষ কিছু কথা বলেছিলেন, এখন মারা গেছেন, আর তাকে না টানাটানি করে ভালো। এইগুলো বললে কি সিপিআইএম তার শক্তি বৃদ্ধি করতে পারবে? সিপিআইএম এর শেষ 7 বছরে সিপিআইএম চলে যাওয়ার আগের শেষ 7 বছরে, বিশেষ করে 2006 সালে সিপিআইএম এর অভূতপূর্ব জয়ের পরে সিপিআইএম দলের উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল? অনিলবাবু একবার 1000 খানেক কর্মীকে, একদম পার্টি মেম্বারকে পর্যন্ত বহিষ্কার করেছিলেন, কিন্তু তিনি চলে যাওয়ার পরে দলের উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল? কিন্তু এই যে আপনাদের সরকারের বুলডোজারের সামনে তারা দাঁড়িয়ে পড়ছেন, সৃজন ভট্টাচার্যের মতো তরুণ প্রজন্মের নেতৃত্ব, তারা গ্রেফতার হচ্ছেন। রাজনীতিতে তরুণ বৃদ্ধ বলে কিছু হয় না, এরা এখনো বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি। সবাই সৃজন বিমান বসু হয়ে যাবে, সৃজন মদন ঘোষ হয়ে যাবে, সৃজন বিনয় কুমার হয়ে যাবে, এত সহজ নয়। কার বুলডোজার? বিজেপি কোনো বুলডোজার নেই, বিজেপি বুলডোজারে কম ভারী ভাঙা হচ্ছে। আমি তো বলবো শুভেন্দু অধিকারীর কাছে, আমি মানে মুখ্যমন্ত্রীর কাছে আমি দলের পক্ষ থেকে আবেদন করব যে উনি এসপ্ল্যানেডের সৌন্দর্য ফেরান। আগে বারবার বলেছেন আপনি ধর্মতলায়। আমি আগে হাওড়াবাসী ছিলাম, আমাদের প্রত্যেকের একটা আবেগ জড়িয়ে আছে বোটানিক্যাল গার্ডেনের সঙ্গে। সেই বোটানিক্যাল গার্ডেনকে উনি দখলমুক্ত করুন। বারবার কর্তৃপক্ষের পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে হাওড়া কর্পোরেশনকে জানানো হয়েছে, এসপিকে জানানো হয়েছে, কোনো ব্যবস্থা হয়নি তৃণমূল সরকারের আমলে। সেখানে রাতারাতি ভেতরে মসজিদ তৈরি হয়ে গেল, ওয়াটার সাপ্লাই পেয়ে গেল, জলের লাইন পেয়ে গেল। দেশে কি আইন কানুন বলে কিছু নেই? আমি তো বলবো যে ওটাকে আগে উনি মুক্ত করুন, এবং আমার বিশ্বাস উনি করবেন। সব্যসাচী দত্ত গ্রেফতার হয়েছে গতকাল। সব্যসাচী দত্ত, দেখুন, অনেকের বিরুদ্ধেই অনেক মামলা ছিল, গ্রেপ্তার হচ্ছে, এগুলো সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এ নিয়ে আমার বলার কিছু নেই। বিধাননগরে তো ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ, উনি ধমকাতেন, চমকাতেন, টাকা তুলেছেন, একাধিক অভিযোগ। তো এটাই তো তৃণমূলের পথ, চমকানো ছাড়া, ধমকানো ছাড়া তৃণমূলের কাছে কিছু নেই। 2011 সালে যেদিন সিপিআইএম ক্ষমতা থেকে চলে গেল, সেদিনই ওদের আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্টে ডাইলিউশন হয়ে গিয়েছিল। তোরা কি করবে এগুলো বাদ দিয়ে? মনে করে দেখছিলাম চেয়ার টেয়ার নিয়ে অন্তত ভোটে হেরে যাওয়ার পরে বসেছিলেন। উনি তো নির্বাচনে লড়ে বললেন কে শঙ্কর, ওকে তো আমি দাঁড় করিয়েছি, ডায়ালগ আরও দিয়েছিলেন। কিন্তু এই গ্রেপ্তার হচ্ছেন, কেন হচ্ছেন, কি কারণ হচ্ছেন, দেখুন এগুলো আমার জানা নেই। বিজেপির এই মুহূর্তে রাজ্যে বিরোধী কারা? কোন দল এই মুহূর্তে রাজ্যে বিজেপির বিরোধী দল? আপনার মতো আমিও খুঁজছি তো।
আমিও খুঁজছি বিরোধী কারা। এটা অত্যন্ত বিপজ্জনক এবং গণতন্ত্রের পক্ষে খুব একটা সুখকর বিষয় নয়। এটা সংগঠিত বিরোধী শক্তি নেই। বিরোধিতা না থাকলে, সমালোচনা না থাকলে, সরকারকে চ্যালেঞ্জ না জানানোর লোক থাকলে, বিধানসভায় অনাস্থা নিয়ে আসার কেউ যদি না থাকে, তাহলে সেটা কোনোদিনই কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় একটা সাফল্য আনতে পারে না। আমরাও খুঁজছি বিরোধী শক্তি কোথায় গেল। আমি তো চাই একজন বিরোধী থাকুক, সবাই সেটা চান। রাজ্যে এই মুহূর্তে এমন একজন শাসক দলের রাজ্য সভাপতি যিনি কবিতা সাহিত্য চর্চার জন্য সবসময় শিরোনামে থেকেছেন, এবং অবশ্যই সেটা বাঙালির কাছে, বাংলা সংস্কৃতির কাছে একটা অন্য আবেগ। আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু 1 মাস পূরণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার, রাজ্যবাসীর জন্য শক্তি চট্টোপাধ্যায় না, আজকে শক্তিকে মুক্তি দেয় ভালো। বারবার শক্তি নির্ভর হয়ে পড়লে তো খুব বিপদ। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। বিজেপির সরকার মানুষের পাশে এসে দাঁড়াবে, মানুষের পাশেই থাকবে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন, কোনো রকম বেআইনি কার্যকলাপ, তা সে যদি কেউ দলেরও হন, তবে বরদাস্ত করা হবে না। সুশাসনের সরকার, ভরসার সরকার রাজ্যে তাদের কাজ করবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা।